আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সম্পর্কে নিশ্চয়ই নতুন করে কিছু বলার নেই। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষই মোটামুটি তাকে এক নামেই চেনেন। সেই মাহাথির মোহাম্মদের একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম আইটিভি নিউজ। বিশ্বের বিভিন্ন যে চলমান ইস্যুগুলো, তার মধ্যে বাংলাদেশ প্রসঙ্গটিও বেশ গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। বাংলাদেশ সম্পর্কে তিনি দীর্ঘক্ষণ কথা বলেছেন নানান প্রশ্নের উত্তরে। বিশেষ করে গত এক বছরে বাংলাদেশের যে রাজনৈতিকভাবে নাটকীয় পরিবর্তন চলছে সে বিষয়ে তিনি কথা বলেছেন। রোহিঙ্গা ইস্যুতে এবং আসিয়ানের সদস্য হওয়ার জন্য বাংলাদেশ যে চেষ্টা করছে সে বিষয়ে তিনি কথা বলেছেন। তবে রাজনৈতিক বিষয়ে কথা বলতে গিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, যে উত্তর দিয়েছেন, তার মধ্যে মোটামুটি দুটি বিষয় গুরুত্বের সঙ্গে আমাদের সামনে উপস্থিত হতে পারে। একটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন, তার মধ্য দিয়ে তার ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্যতা কিংবা সীমাবদ্ধতার বিষয়েও মোটামুটি তার ধারণা স্পষ্ট হতে পারে। আরেকটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে প্রশ্ন করার ক্ষেত্রে তিনি বেশ দার্শনিক স্টাইলে উত্তর দিয়েছেন। কেন সরাসরি মন্তব্য করলেন না, সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে উত্তর পেতে পারি যদি তার বক্তব্যটি হুবহু তার আপনাদের সামনে উপস্থাপন করা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলছেন তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ, বড় মাপের মানুষ। তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য, তার কারণ তিনি দীর্ঘদিন দরিদ্র মানুষের জন্য কাজ করেছেন। এটি তার দেখার জায়গা থেকে তিনি বলেছেন। কিন্তু তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পলিটিশিয়ান নন, এ বিষয়ে তার কোনো চর্চাও নেই। এবং এই কথা বলার পরপরই তিনি বলছেন বাংলাদেশ এই মুহূর্তে ক্রান্তিকাল অতিক্রম করছে। মালয়েশিয়া বসে একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ যখন এই মন্তব্য করেন, তখন এদের সম্পর্কে তার জানাশোনা বা খোঁজখবর রাখার বিষয়টি নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এবং তিনি বলছেন হাসিনাকে উৎখাত করার ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ ছিল, কিন্তু তারা কি ধরনের সরকার গঠন করতে চলেছে তা নিয়ে তারা ঐক্যবদ্ধ নয়। আমরা সাম্প্রতিক সময়ে যা কিছু নিয়ে আলোচনা করছি তার এই ছোট্ট মন্তব্যের মধ্য দিয়ে একেবারে পরিষ্কার। ডক্টর মোহাম্মদ ইউনূস দাবি করছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলছেন যে তিনি বাংলাদেশের মানুষকে ইউনাইটেড করার চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশের মানুষ যে কত ভয়ঙ্কর ভাবে বিভক্তির মধ্যে চলে গেছে সেটা তো আমরা বুঝতে পারছি। মাহাথির মোহাম্মদ বলছেন প্রত্যেকে চায় তার নিজস্ব ধারণার সমগ্র দেশ গ্রহণ করুক, অর্থাৎ বাংলাদেশের রাজনীতিবিদদের ক্ষেত্রে বা রাজনৈতিক দলের ক্ষেত্রে তিনি মন্তব্য করছেন। এবং এটি একটি প্রধানতম সমস্যা, গুরুতর সমস্যা। যারা ঐক্যবদ্ধ ছিল তাদের মধ্যে এখন দ্বন্দ্ব রয়েছে এবং এই দ্বন্দ্ব, এই মতানৈক্য যে বাংলাদেশকে গভীর সংকট থেকে আরো সংকটময় মুহূর্তে নিয়ে যাচ্ছে, সংকটময় পর্যায়ে নিয়ে যাচ্ছে, সেই বিষয়ে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এর চেয়ে তার খুলাসা করে বলার কিছু নেই। তার কাছে প্রশ্ন ছিল আওয়ামী লীগ সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে। প্রশ্ন ছিল এরকম যে আগামী বছর বাংলাদেশ যখন নতুন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী দলটিকে কি নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত? এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর তিনি দেননি। হতে পারে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ আর এক দেশ সম্পর্কে কূটনৈতিক সুলভভাবে তিনি উত্তরটি দিয়েছেন, তিনি অশোভনীয় কোনো মন্তব্য করতে চাননি, অথবা তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে স্ট্রেট কিছু বলতে চাননি। কিছু একটা হবে। তো তিনি যেটি বলছেন এটি গণতন্ত্রের সমস্যা। মানুষ সবসময় সেরাটি বেছে নেয় না, কখনো না কখনো তারা ভুল করে, ভুল লোকদের বেছে নেয়। এবং খানিকটা থেমে তিনি বলছেন কিন্তু বাংলাদেশের মানুষ যদি সাবধানে চিন্তা করে এবং তাদের পছন্দ করে, কাদের পছন্দ করে আমরা কি ধরে নেবো যে তিনি আওয়ামী লীগের কথা বলছেন? ঠিক জানি না। তিনি বলছেন যে বাংলাদেশের মানুষ যদি সাবধানে চিন্তা করে এবং তাদের পছন্দ করে তাহলে আমার মনে হয় তারা একটি ভালো সরকার বেছে নিতে পারবে। কেন তিনি থেমে গেলেন? কেন তিনি স্পষ্ট জবাব দিলেন না? তিনি আসলে কি বোঝাতে চাইলেন? দর্শক,
এই জায়গাটিতে সম্পর্কে বা এই জায়গাটি নিয়ে নিশ্চয়ই আমাদের প্রত্যেকের নিজেদের মতো করে ব্যাখ্যা করার সুযোগ রয়েছে। আমার মন্তব্য না করাই ভালো নিঃসন্দেহে। কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা জাপান গিয়েছিলেন নিক্কি ফ্রমের একটা প্রোগ্রামে অংশ নিতে। সেখানে মাহাথির মোহাম্মদের সঙ্গে দেখা হয়েছিল আমাদের প্রধান উপদেষ্টার। যিনি সাক্ষাৎকারটি নিচ্ছিলেন ITV নিউজের পক্ষ থেকে, তখন তিনি বলছেন যে বাংলাদেশ সম্পর্কে তো আপনি অনেক কিছু জানেন, তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন দেখা হলো তখন কি আপনি কোনো পরামর্শ দিয়েছেন? তিনি উত্তরে বলছেন যে আমি তার কথা শুনেছি। অর্থাৎ নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কথা বলছিলেন তাকে নিজ জায়গা থেকে, এবং তার সমস্যা রয়েছে এটিও তিনি জানেন, কিন্তু আমি তাকে কোনো ধরনের পরামর্শ দিতে যাইনি বা আমার পরামর্শ দেওয়াটা ঠিকও নয়, এবং আমি নিজেকে তেমনটা মনে করি না যে বাংলাদেশের শাসন ব্যবস্থা কোন দিকে নিয়ে যাওয়া উচিত। এই মন্তব্য করা তার জন্য খুবই যুক্তিসঙ্গত, এবং তিনি বলছেন যে আমি এর যোগ্য নয়। একজন উদার মানুষ নিশ্চয়ই এ ধরনের মন্তব্যই করেন। বিষয় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে মাহাথির মোহাম্মদ সবকিছু শুনেছেন, তিনি তো নিজের থেকে জিজ্ঞাসা করেননি। তিনি তো বলতেন যে আমি প্রশ্ন করেছিলাম, প্রশ্নের উত্তর তিনি এই বলেছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যান সেখানেই তো তিনি নিজের মতো করে বলছেন বাংলাদেশের সমস্যা সম্পর্কে, কিভাবে আন্দোলন গড়ে উঠেছিল শেখ হাসিনার বিরুদ্ধে, কিভাবে তার পতন ঘটেছে, কিভাবে তিনি পালিয়েছেন, কিভাবে এখনকার সময়গুলো চলছে, কিভাবে সংস্কার কার্যক্রম চলছে। এবং গত কয়েকদিন আগে যখন তিনি ব্রিটেনে গেলেন, ইংল্যান্ডে গেলেন, সেখানে তিনি রাজা চার্লসের সঙ্গে দেখা করেছেন। রাজা চার্লসের কাছেও তিনি বাংলাদেশের সংস্কার ইস্যুতে কথা বলেছেন। এটি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে। আমরা তো এটুকু জানি, ব্রিটেনের রাজা ঐতিহ্যগতভাবে তার যে সম্মান রয়েছে সে দেশে সারা বিশ্বের মানুষ সম্মান করে, কিন্তু অন্য কোনো দেশের রাজনীতি নিয়ে কখনো নাক গলান না, কোনো মন্তব্য করেন না। এবং সেই জায়গা থেকে তার কাছে কোনো রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান গিয়ে নিজ দেশের সমস্যা তুলে ধরাটা কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্নটি অবশ্যই মধ্যে উঠেছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে একজন যোগ্য ব্যক্তি, আমরা মনে করি, এখনো মনে করি তার কাজের ক্ষেত্রে। কিন্তু তিনি সরকার প্রধান হওয়ার পরে যে মন্তব্যগুলো করছেন, বিশেষ করে চ্যাথাম হাউসে, লন্ডনের চ্যাথাম হাউসে দুর্নীতি বিষয়ে প্রশ্ন করতে গিয়ে তিনি বাংলাদেশের সমগ্র মানুষকে, সমগ্র দেশবাসীকে দুর্নীতিগ্রস্ত হিসেবে তুলে ধরলেন। বাংলাদেশের মানুষ টাকা খেয়ে ভোট দেয়, মানে তিনি খুব সরলীকরণ করে ফেললেন সবকিছু। এগুলো বাংলাদেশের ভাবমূর্তিটা কোথায় নিয়ে দাঁড় করায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই সন্ধ্যাবেলায় বাংলাদেশ সময় অনেকটা প্রশান্ত মন নিয়ে এবং কিছুটা হলেও যাকে বলা হয় ভালো একটা মন এবং মানসিকতা নিয়ে আপনাদের সামনে এলাম। গত কয়েকদিন ধরেই ভীষণ রকম মন ভার হয়ে আছে। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় আমার যে জ্ঞান, আমার যে ইমান, সেটি বারবার ইরানের পক্ষে যাচ্ছিল। কিন্তু আমার যে বুদ্ধি এবং আধুনিক দুনিয়ার যে প্রযুক্তি, এ সব মিলিয়ে মনে হচ্ছিল যে ইরান সম্ভবত পারবে না, এবং এই জাতিটি শেষ পর্যন্ত ধুলোয় মিশিয়ে যাবে। এবং 9 কোটি মুসলমান ইরানের, তারা সহ মধ্যপ্রাচ্যের সকল মুসলমান সম্প্রদায়ের যারা জনগণ রয়েছেন তারা এবং আমরা, সারা দুনিয়াতে 200 কোটি মুসলমান, আরেকটা নিদারুণ অপমান, তারপরে কষ্ট এবং যাকে বলা হয় অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হব। কিন্তু এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের সময়টিতে ইরানের ধর্মীয় নেতা জনাব আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন, তিনি যে প্রজ্ঞা দেখিয়েছেন, যে সাহস এবং শক্তি দেখেছেন, আসলে এরকম আমি আসলে কখনো কল্পনাও করিনি যে একটা জাতির জাতীয় নেতা এই পর্যায়ে হতে পারেন। 2 নম্বর হলো যে ইরানের যে সামর্থ্য, তাদের অর্থনৈতিক সামর্থ্য, অন্যান্য সামর্থ্য নিয়ে আরো অনেকের মতো আমারও সন্দেহ ছিল। কিন্তু গত কয়েকদিনের যুদ্ধে তারা যে পারঙ্গমতা দেখিয়েছেন,
তারা যে সফলতা দেখিয়েছেন এবং চাতুর্যের সঙ্গে সঙ্গে ডিপ্লোম্যাসি সব মিলিয়ে তারা বাস্তব ক্ষেত্রে একটা পাহাড়ের সঙ্গে যেভাবে একটা ইঁদুরের লড়াই, ঠিক ওইরকম একটা লড়াইতে সারা দুনিয়ার ভিত্তি কাঁপিয়ে দিয়েছেন। তার ফলে কি হলো, স্বয়ং জনাব ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে চেষ্টা করেছেন, তার সঙ্গে সঙ্গে কাতারের মাধ্যমে, মানে আমেরিকারও বন্ধু এবং ইরানের বন্ধু, কাতারের মাধ্যমে একটা নেগোসিয়েশন করে ইরানের এবং ইসরায়েলের যে যুদ্ধ, এটার একটা যুদ্ধ বিরতি করার জন্য মোটামুটি তিনি উভয় পক্ষকে রাজি করিয়েছেন। এবং এর ফলে তিনি গত রাতে খুব আনন্দের সঙ্গে ঘোষণা দিয়েছেন যে যুদ্ধবিরতি হয়ে যাচ্ছে আজকে থেকে 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, এরকম একটা টাইম ফ্রেম দিয়ে তিনি একটা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন এবং বলছেন যে ইরান সুখে থাকুক, ইসরায়েল সুখে থাকুক, পৃথিবীর মানুষ সুখে থাকুক। এটা সুখের সময়, যুদ্ধের সময় নয়। কিন্তু এই ঘটনার পরেও আজকের সকালে যুদ্ধ থেমে থাকেনি। প্রথমে ইসরায়েল আক্রমণ করেছে, তারপরে ইরান আক্রমণ করেছে। তো এই বিষয়গুলোর মধ্যে সারা পৃথিবীতে এই ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ নিয়ে যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমার দৃষ্টিতে ইরানের একটা মহা বিজয়। এবং এই ইরানের বিজয়ের জন্য আমি প্রথমেই আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং তার সকল নিয়ামতের জন্য যা তিনি আমাকে দিয়েছেন, বিশ্বের সমস্ত মুসলমানদেরকে দিয়েছেন এবং প্রায় 800 বছর ধরে মুসলমান জাতিকে এই বিশ্বের উপর আধিপত্য করার তৌফিক দিয়েছেন। এই জন্য কৃতজ্ঞতা চিত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করছি। ক্ষমা চাই নিজের দুর্বলতার জন্য, অক্ষমতার জন্য, এবং সারা পৃথিবীর মুসলমানদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাই। আল্লাহর কাছে করুণা চাই, আল্লাহ তুমি যে বিজয় আমাদেরকে দিয়েছিলে অতীতে, যে রাজত্ব এবং যে নেতৃত্ব তুমি আমাদেরকে দিয়েছিলে, আবার আমাদেরকে ফিরিয়ে দাও, যে কোনো বলে আমাদেরকে ফিরিয়ে দাও এবং তোমার সম্মান, তোমার তৌহিদ এবং তোমার হুকুমত এই জমিনে তুমি যেভাবে চাও, যেভাবে কোরআনে বলা হয়েছে, যেভাবে আল্লাহর রাসূল এই জমিনে প্রতিষ্ঠা করেছেন, তোমার সাহাবা একরাম, রাসূলের সাহাবা একরামরা জমিনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই রকম একটি সুখী, সমৃদ্ধশালী, আধুনিক বিশ্ব মুসলমানদের নেতৃত্বে গড়ার তৌফিক এনায়েত করে দাও। এই কথা বলে আমি আজকের এই আলোচনাটা শুরু করছি। কিন্তু তার আগে দেখে আসি যে আমার সঙ্গে কারা কারা আছেন। সম্মানিত দর্শক যারা আছেন, অনেকে আছেন ইরানের সুস্পষ্ট বিজয় দেখে নিছে, আরব বিশ্বের শিক্ষায় অনেক কিছু আছে, কারণ মার্কিন সুদূর প্রসারী ফন্দি চলমান থাকে, নিশ্চিত থাকবে, এক ভাই লিখেছেন এম রহমান। তারপরে আসসালামু আলাইকুম জনাব, আজকের যে বিষয় আপনি লাইভ করছেন সে বিষয়ে বাইরে একটা প্রশ্ন, আপনি কি আবার আওয়ামী লীগে চলে যাবেন? ভাই, এই রাজনীতির কথা আমি চিন্তা করছি না ভাই। আমি যেভাবে আসলে সত্যের পক্ষে কথা বলছি, এই কথা বলতে গেলে যদি আওয়ামী লীগের পক্ষে আসে আলহামদুলিল্লাহ, যদি প্রয়োজন হয় ইউনূসের পক্ষে আবার কথা বলার প্রয়োজন হলে আবার কথা বলবো, কিন্তু রাজনৈতিক ঘেরাটপে আমি আর পড়তে চাচ্ছি না। এটা হলো মনির মৃধা, আলহামদুলিল্লাহ। তারপর শেষে রনি ভাই একটা কথা জানার ছিল, ওরা মুক্তিযোদ্ধার কোটা বাতিল করলো আর এখন ওরা যেটা পাবে ওটা কি? এটা নিয়ে সারা দেশে আলোচনা হচ্ছে, এটা আমার তেমন কিছু বলার দরকার নেই। একজন বলছেন আল্লাহু আকবার, আপনার সঙ্গে আবার বলছে আল্লাহু আকবার, চিনি ছাড়া চা, ধন্যবাদ। তারপরে শেষে যারা প্রশংসা করেছেন, আচ্ছা রনি ভাই, এখান থেকে আপনার মাসে কত ইনকাম হয়? ভাই আপনাকে একটা কথা বলি খায়রুল আলম সাহেব, আয়ের জন্য এই কাজটি করিনি। আমি যখন সংসদ সদস্য হই 2009 সনে, পার্লামেন্টে যাদের বৈধ ইনকাম আছে তাদের মধ্যে আমি ধনী ব্যক্তি ছিলাম, এখনো ওই অবস্থাতে আছি। আমি এই শহরে বৈধ ইনকাম করা ইনকাম ট্যাক্সের ফাইলে আছে এবং সুখে শান্তিতে যে কয়জন রাজনীতিবিদ আছেন, আমার কাছে মনে হয় না যে আমার চেয়ে অর্থনৈতিকভাবে ভালো পর্যায়ে এই দেশের কোনো রাজনীতিবিদ আছেন। ফলে এই যে প্রশ্নটা করছেন, এটা আমার হীনমন্যতা থেকে। আমি যে বাড়িতে থাকি, যে গাড়িতে চলি, যে সমাজে চলি, সেই 2001 না 1991 থেকে লাস্ট 40 বছর আমার নিজের ইনকাম থেকে, 1991 থেকে আজ পর্যন্ত আমি যে অর্থনৈতিক অবস্থার মধ্যে আছি, এর সঙ্গে আপনার এই প্রশ্ন বেমানান। আপনি যদি বাংলাদেশের সবচেয়ে সেরা ধনী বসুন্ধরা গ্রুপ কিংবা সালমান আরিফ রহমান কিংবা অন্যান্য যারা এস আলম, আশা করি গোলাম মোল্লা রনির সাথে ওই কথা বলার মতো অর্থনৈতিক নিয়ে এদের নেই। এখন আপনি যদি এস আলমকে জিজ্ঞেস করেন,
সালমান এফ রহমানকে জিজ্ঞেস করেন, ইস্পাহানির মালিক বেহরুজ ইস্পাহানি, রহিম আফরোজের মালিক, তাদের জিজ্ঞাসা করেন যে ইউটিউব করে তাদের কত ইনকাম হয়, আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন? তারা গোলাম মোল্লা রনিকে তাদের সাথে ইনশাল্লাহ ভালো অবস্থাতেই জানে। তো যার জন্য সবসময় এলো যে মানুষ সুযোগ পেলেই, যে এখানে একটা সুযোগ পেয়েছেন, সুযোগ পেলে সব প্রশ্ন করতে হয় না। এটা আপনার আরো অবনমিত। একটা মানুষকে এখান থেকে যত টাকা পাচ্ছি, 1000 কোটি টাকাও যদি পাই সেটা বড় কথা না। এটার মাধ্যমে এই যে প্ল্যাটফর্মটা পাচ্ছি, আপনাদের সাথে কথা বলার পাচ্ছি, বাংলাদেশের লাখ লাখ রাজনীতিবিদদের মধ্যে আমার মতো কেউ কি কথা বলতে পারছে বলেন তো? মির্জা ফখরুল ইসলাম সাহেবের কি এইভাবে একটা কথা বললে প্রতি মাসে 1 কোটি লোক দেখবে? আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব দেখবে? ওবায়দুল কাদের সাহেবের চ্যানেল যদি এরকম একটা চ্যানেল করে এটা দেখবে বলেন তো? এখন পিনাকির ভিউ আমার চেয়ে বেশি, কিন্তু পিনাকির তো পলিটিক্যাল বা আমার যে এই বাংলাদেশে যে অবস্থান আছে সেটা তো আবার পিনাকির নেই। আমার যে অর্থনৈতিক অবস্থা আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সেটা কি পিনাকি বা কনক সারোয়ারের আছে বলেন? তো যার জন্য আমাকে আমার মতো করে মূল্যায়ন করেন, এটা আপনার জন্য ভালো হবে। ধন্যবাদ। আরেকজন যেটা আছে, যাক, এখন আসল কথায় আসি যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন অনেকটা একতরফা ভাবে এবং অতি উৎসাহ হয়ে। এর মূল কারণটা হলো তিনি তার যে B2 বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছেন ইরানে। ইরান, তার ধারণা ছিল 100% যে ইরান আমেরিকার এই আক্রমণে ভয় পেয়ে যাবে। তার আগে তিনি দম্ভ ভরে দুটো কথা বলেছিলেন, যেটা আমার কাছে মনে হয় আল্লাহ বেজার হয়েছেন। 1 নম্বর হলো যে তিনি বলেছেন যে আমি ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন সেটা জানি, কিন্তু এখনই আমরা তাকে মারব না। বুঝার চেষ্টা করুন, জীবন এবং মৃত্যুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ডোনাল্ড ট্রাম্প তো দূরের কথা, সারা পৃথিবীর মানুষ চেষ্টা করেও আলী খামেনি তো দূরের কথা, যে কোনো একটা মানুষের একটা পশম স্পর্শ করতে পারবে না যদি জমিনের মালিক আল্লাহ কাউকে রক্ষা করতে চান। তো এক্ষেত্রে আমরা যারা ধর্ম বিশ্বাসী তাদের মতে স্বয়ং আল্লাহর যে রুবুবিয়ত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, এটাকে বা তার যে ইজ্জত বা ইজাত, তার যে চাদর, এই চাদরকে নিয়ে টানাটানি করেছেন ট্রাম্প এই আলী খামেনিকে মারার কথা বলে, যে আমরা তাকে মারবো না। এটা আল্লাহ বেজার হয়েছেন, আল্লাহ বিক্ষুব্ধ হয়েছেন। এবং এই আল্লাহ যে মুহূর্তের ভিতরে জমিন উল্টে দিতে পারে, এই 2-4টা আমেরিকার মতো রাষ্ট্র, 2-4-10টা আমেরিকার মতো রাষ্ট্র পৃথিবীতে বহু সময় ছিল, আল্লাহ মাকড়সার জাল দিয়ে, মাকড়সা দিয়ে, তেলাপোকা দিয়েও এরকম বড় বড় রাষ্ট্র শেষ করে দিয়েছেন। অসংখ্য উদাহরণ রয়েছে লক্ষ বছরের ইতিহাসে। তো কাজেই তার এই বক্তব্যটা। দ্বিতীয়, তাদের যে দাম্ভিকতা ছিল, তিনি নিঃশর্তে ইরানকে আত্মসমর্পণ করতে বলেছিলেন। তো এই যে তার যে দাম্ভিকতা, সেই দাম্ভিকতাকে মোকাবেলা করে ইরান যুদ্ধ করে গেছে। যুদ্ধের একটা পর্যায়ে গিয়ে যখন ইসরায়েলের দেয়াল ঠেকে গেল পিঠে, পৃথিবীর তাবৎ মিলিটারি যারা এক্সপার্ট ছিলেন তারা, পৃথিবীর তাবৎ যে সকল ধরেন সংবাদ মাধ্যম, জার্নাল, পত্রপত্রিকা, তারা প্রেডিক্ট করে বলছিল যে এখন যুদ্ধের যে অবস্থা, 10 থেকে 12 দিন বড় জোর ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে পারে। আর এখন আজকের দিনে যদি বলা হয়, তাহলে 3 থেকে 4 দিন বা 5 দিন ইরানের সাথে এই ধারায় যুদ্ধ চালানোর মতো সক্ষমতা ইসরায়েলের আছে। তো সেই দিক থেকে ইসরায়েল যেটি করলো সেটা হলো তার বস বা তাদের যে মালিক, ইরানের বিরুদ্ধে আমেরিকাকে যুদ্ধে নামিয়ে ফেললো। যে যখন আমেরিকা এখানে তার সর্বোচ্চ শক্তি মারণাস্ত্র, এরপরে আর কিছু নাই, এরপরে যেটা পারে সেটা হলো প্লেন থেকে নেমে আমেরিকার প্রেসিডেন্ট প্লেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারে, আর এই তাদের হাতে যে সকল পরমাণু বোমা রয়েছে সেগুলো নিক্ষেপ করতে পারে। এর বাইরে কিচ্ছু করার তাদের আর নাই। তাদের সবচেয়ে শক্তিশালী বোমা, শক্তিশালী এয়ারক্রাফট তারা সেখানে পাঠিয়েছে, B2 বোমারু বিমান। ইরানের একটা পশম স্পর্শ করতে পারেনি, ইরানের কেউ ভয় পায়নি, বরং ইরানের ভিতর যে জাতীয়তাবোধ জাগ্রত হয়েছে। সেখানে শিয়া, সুন্নি, কুর্দি থেকে শুরু করে সমস্ত ধর্মমত, জাতি, গোষ্ঠী সব এক হয়ে গেছে। এমনকি ইরানে বসবাসরত ইহুদি যারা আছে তারাও ইরানের পক্ষে চলে গেছে। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থায় ট্রাম্প কল্পনা করতে পারেনি। এবং যখন সেই B2 বোমারু বিমানের আক্রমণের সঙ্গে সঙ্গে কাউন্টার ইরানের 4টি বেস ঘাঁটি, তার মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটিটি কাতার,
এবং কাতারের সঙ্গে ইরানের কৌশলগত বন্ধুত্ব আছে। তো সেক্ষেত্রে কাতারকে জানিয়ে এবং আমেরিকাকে জানিয়ে তারা কাতার আক্রমণ করেছে, অন্যান্য বেইজে আক্রমণ করেছে, যেটা আমেরিকা কল্পনাও করতে পারেনি। ফলে এই যে আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করার 6 ঘন্টার মধ্যে আমেরিকা বলতে গেলে আত্মসমর্পণ করেছে এবং তারা সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধ বিরতির জন্য কাতারকে নিয়োগ করেছে এবং সেখানে ইরান গ্রিন সিগন্যাল দিয়েছে যে ঠিক আছে, আর ইসরায়েল তো দিয়েছে। কিন্তু সমস্যা হলো দুটো। সমস্যা হলো, আপনারা জানেন যে ইহুদি যে জাতিটি, এ দ্বারা বেইমানের জন্য, মুনাফিকের জন্য সেই হাজার বছরের ইতিহাসে কুখ্যাতি অর্জন করেছে, তাদের কোনো কথার দাম নেই। অন্যদিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তার যে আনপ্রেডিক্ট যে মনোভাব এবং তার যে চরিত্র, তারও কথার কোনো মূল্য নেই। সে সকালে একটা বলে, বিকাল একটা বলে। সকালে বলে তো যদি ডিসেম্বর মাসে নির্বাচন হবে, তো বিকেলবেলা বলে যে এপ্রিল হবে, আর রাতে গিয়ে বলবো যে না, জুনে হবে। তো এইরকম একটা ফাজিল প্রকৃতির মানুষ। এবং ইরানের সঙ্গে আমেরিকার একটা যে সম্পর্ক, এটি কিন্তু বারাক ওবামার আমলে প্রায় নিউট্রালে চলে এসেছিল। এবং বারাক ওবামা তাদের সঙ্গে যে একটা চুক্তি করেছিলেন, সেটা হলো তাদের যে পরমাণু চুক্তি, ইরান এবং আমেরিকার যে পরমাণু চুক্তি, সেখানে ইরান স্বাক্ষর করেছিল। এই বারাক ওবামার পরে যখন ডোনাল্ড ট্রাম্প গত টার্মে আসেন, সেখানেও তিনি এই চুক্তিটা বাতিল করে দিয়েছিলেন। এবং ওই সময় যে ইরানের সাথে তার যে আমেরিকার যে দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়, সেটাই কিন্তু আজকের এই পরিণতিতে নিয়ে এসেছে। ফলে আজকের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা মূলত ইরানের সাথে আমেরিকার যে ক্রাইসিসটা, এটি শুরু করেছিল ডোনাল্ড ট্রাম্প তার আগের জমানাতে। তো কাজেই ডোনাল্ড ট্রাম্পকে মানে ইরান কখনো বিশ্বাস করে না এবং করবে না। এই গেল এক। 2 নম্বর হলো যে ডোনাল্ড ট্রাম্প খুব বেশি বিপদে না পড়লে এই কাজ করতো না। ইরান সেটা বুঝতে পারে। বুঝতে পারার কারণে সে বলছে যে আচ্ছা ঠিক আছে, এরকম যদি একটা কথাবার্তা হয় তাহলে তো একটা চুক্তি হওয়া দরকার, এবং সেই চুক্তির শর্তগুলো কি। এবং শর্তের মধ্যে ইরান ইতিমধ্যে যেটাই তারা বলে ফেলেছে যে তারা এখন থেকে আর এই যে পরমাণু চুক্তিতে কোনো দেশের সঙ্গে যাবে না, এমনকি আন্তর্জাতিক যে পরমাণু সংস্থা রয়েছে সেখান থেকে তারা নিজেদেরকে প্রত্যাহার করে নেবে। তারা নিজেদের মতো ভাবে, একতরফা ভাবে, যেভাবে ইসরায়েল, যেভাবে উত্তর কোরিয়া তাদের পরমাণু কেন্দ্রের উন্নয়ন ঘটাচ্ছে, তারা সেভাবে করবে। এবং আলটিমেটলি ধরে নেওয়া হয় যে তারা পরমাণু বোমা বানানোর পর্যায়ে চলে গেছে, অথবা তারা বানিয়ে ইতিমধ্যে তারা সেই পরমাণু বোমার পরীক্ষা সম্পন্ন করে ফেলেছে। তো কাজেই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আগামীতে যদি চুক্তি হয় তাহলে এই বিষয়গুলো এখানে অন্তর্ভুক্তি করা যাবে না। পরমাণুর বিষয়টা বাদ দিয়ে তাদের সঙ্গে শান্তি চুক্তি করতে হবে। 2 নম্বর হলো গাজাতে যা কিছু ঘটছে, এবং এই সমস্যাটা মূলত গাজাকে নিয়ে। তো সেই গাজার ব্যাপারেও ইসরায়েলকে যুদ্ধবিরতি দিতে হবে এবং গাজার পুনর্গঠনে তাকে মানে ইসরায়েলকে সহযোগিতা করতে হবে, টাকা দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এবং এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি আমেরিকা এবং যাকে বলা হয় ইসরায়েলকে দিতেই হবে, এছাড়া সেখান থেকে তারা ফিরবে না। এবং এই যে একটা চুক্তি, এই চুক্তির ছাড়া ইরান নিজেদেরকে এই যুদ্ধবিরতি থেকে যাকে বলে দূরে রাখবে। কারণটা কি? কারণটা হলো যে ইতিমধ্যে ইরান যুদ্ধের যে বেনিফিট, এটা তারা পেয়ে গেছে। প্রথমত আপনারা জানেন যে রাশিয়ার সঙ্গে তাদের একটা সম্পর্ক হয়ে গেছে, এবং রাশিয়া ইতিমধ্যে যত রকম লজিস্টিক সাপোর্ট দরকার দিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়া সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এবং আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইতিমধ্যে তারা বেশ কয়েকটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা পরীক্ষামূলক ছুড়েছে। অন্যদিকে বিশ্বে যে সকল পরমাণু শক্তিধর রাষ্ট্র রয়েছে, যাদের পারমাণবিক বোমা রয়েছে, তারা বলছে যে এরকম তোমাদের আর বোমা ঠোমা বানানো লাগবে না, তোমাদের জন্য যে কটা বোমা লাগে তারপর শেষে তোমার ব্যালিস্টিক মিসাইল তোমরা তো যেহেতু ছুড়তেছো, সেখানে যদি তোমরা পরমাণু মানে অস্ত্র সংযুক্ত করতে চাও, তাও যা করার দরকার এই পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো তারা করে দিবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যে জনমত, সেই পুরো জনমতটা ইরানের পক্ষে চলে গেছে। তো এই অবস্থাতে আমেরিকার পক্ষে যুদ্ধ চালানো একেবারে একটা অসম্ভব একটা বিষয়। আর ইরানের পক্ষে এই মুহূর্তে ভালো কোনো চুক্তি না করে যুদ্ধবিরতিতে যাওয়া, আমেরিকার কথা মতো, এটা ইরান কখনো করবে না, যেটা ইরান 1982 সনে করেনি, 81 সনে করেনি। তো এখন তো ইরান অনেক যাকে বলা হয় শক্তিশালী, অনেক প্রাজ্ঞ, এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল পলিটিক্সে তারা এখন যে একটা অবস্থায় এসে পৌঁছে গেছে, এটি বিপ্লবের পরে ইরানের সেই অবস্থাটা ছিল না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যখন এই যুদ্ধ শুরু হলো, তারপরে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, অসাধারণ একটি। কেন তিনি এই যুদ্ধ করতে চান
এবং এই যুদ্ধে তিনি কি করে জয় পাবেন, পুরো জাতিকে উদ্বুদ্ধ করার জন্য তিনি যে ভাষণটা দিয়েছিলেন সেটার ইংরেজি ভাষণটা আমি শুনেছিলাম টাইমস অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেখানে। আবার আজকে এই সিজ ফায়ার হওয়ার পর তিনি আবার একটা ভাষণ দিলেন, যেটার ইংরেজি ভাষণ ইতিমধ্যে আমি যে লাইভে আসার আগে শুনে আসলাম। তার যে দৃঢ়তা এবং এই সময়টা তার যে জনপ্রিয়তা এবং এই সময়টাতে তিনি যে পর্যায়ে চলে গেছেন, সেখানে তাকে অ্যাভয়েড করার ক্ষমতা, তাকে বাদ দেওয়ার ক্ষমতা এবং ইরানকে পিছিয়ে ঠেলে দেওয়ার যে ক্ষমতা, এটা আমেরিকার নেই। এক। ২ নম্বর হলো যে ইরানের যত লজিস্টিক সাপোর্ট রয়েছে, পুরো সাপোর্ট এখন খামেনির সঙ্গে আছে, সারা বিশ্ব খামেনির সঙ্গে আছে এবং যুদ্ধের যে গতি প্রকৃতি পুরোটা ইরানের পক্ষে চলে গেছে। তো সেই অবস্থায় আমরা যারা মুসলিম বিশ্ব, আমরা আশা করতে পারি যে বহুদিন পর, বহু শতাব্দী পর, দিন নয় বহু শতাব্দী পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সম্মানজনক বিজয়ের সুসংবাদ দিয়েছেন এবং আমরা সেটা পাচ্ছি। বিজয়ের শেষ প্রান্তে এসে যেন এটি আমাদের জন্য বুমেরাং না হয়, আল্লাহ যেন এই বিজয় অব্যাহত রাখেন এবং একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিকে তার যে সর্বোচ্চ নিয়ামত প্রজ্ঞা তিনি যেন দান করেন, সেই প্রার্থনা করে দোয়া করে আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।